নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ওসব ব্যাকপ্যাক ফ্যাক আমি বুঝি না, আমি দলের চেয়ারম্যান, দল আমি দেখব। তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা মমতার। ডাক্তারিতেও কোটি কোটি টাকার দুর্নীতি, ফের সাত সকালে রাজ্য জুড়ে ইডির তল্লাশি, এবার জড়ালো স্বাস্থ্য ভবনের নাম। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর কথা তো আমি প্রথম বলেছিলাম, সময় এসেছে হিন্দুদের শক্তি প্রদর্শনের। পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। আক্রান্ত আইনজীবী আইসিইউ এর বেডে, আজ আদৌ জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ, তাকিয়ে আছে সারা বিশ্বের হিন্দুরা। ডিভিসির জন্য 20 লক্ষ পরিবার জল পাচ্ছে না, অভিযোগ মমতার। প্রায় 1000 কর্মীর নিয়োগ হবে রাজ্যে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এক ধাক্কায় নামবে তাপমাত্রা, বৃষ্টি শুধু এই দুই জেলায়। এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার খবর। রেফারির ভুল ঘোষণা, ফুটবল ম্যাচের মাঝে তুমুল মারামারি, সংঘাতে মৃত 100-রও বেশি। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আমি ওসব ব্যাকপ্যাক ফ্যাক বুঝি না। কেউ কাউকে কোনো ইনফরমেশন দেবেন না। সরাসরি আইপ্যাকের নাম উচ্চারণ না করলেও এভাবেই তৃণমূলের সমস্ত বিধায়কদের সঙ্গে পরিষদীয় বৈঠকে মমতা কড়া বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে শোরগোল তৈরি হয়েছে দলের অভ্যন্তরে। ব্যাকপ্যাক ফ্যাক বলতে মুখ্যমন্ত্রী ঠিক কি বোঝাতে চেয়েছেন? তাহলে কি আইপ্যাকের কথা বললেন? এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দলের বিধায়কদের মধ্যে। প্রসঙ্গত, আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় ছিলেন, ওয়াকফ বোর্ড এবং বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখেন। তারপরেই বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করেন মমতা। সেখানে একাধিক সিদ্ধান্ত হয়। এর পাশাপাশি পরিষদীয় দলের বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। সেখানে দলের বিধায়কদের আরও একগুচ্ছ নির্দেশও দেন তিনি। অভিষেকপন্থী নাকি মমতাপন্থী? গত কয়েক মাস ধরেই তৃণমূলের অন্তরে এই প্রশ্নটা উঠতে শুরু করেছিল। দলটা তৈরির পেছনে সবথেকে যার অবদান বেশি, তিনি আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল একাধিক ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিচ্ছিলেন দলের অন্দরে রদবদল হতে পারে। এমনকি প্রবীণদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। উস্কে উঠেছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব। তবে এবার মমতা কার্যত জানিয়ে দিলেন তিনি দলের যাবতীয় সিদ্ধান্ত নেবেন। এবার সূত্রের খবর, বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা কার্যত বলেই দিয়েছেন দল দেখবেন তিনি, অর্থাৎ যাবতীয় জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন মমতা। বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা। সেখানে তিনি জানিয়ে দেন দল আমি আর বক্সিদাই দেখব। এমনকি দলের ছাত্র ও যুব সংগঠন নেত্রী নিজে হাতে সাজাবেন বলেই জানিয়েছেন। কার্যত দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও ভোট এলে দলের নেতারা বলে ওঠেন সব কেন্দ্রে মমতাই প্রার্থী। বিরোধীরা ঠাট্টা করে বলেন দলের ভেতর একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তবে এবার মমতা কার্যত আক্ষরিক অর্থেই জানিয়ে দিলেন দলের অন্দরে প্রথম ও শেষ কথা তিনিই বলবেন, আর সঙ্গে থাকবেন সুব্রত বক্সী। দেশ জুড়ে এমবিবিএস এর অ্যাডমিশনের ক্ষেত্রে এনআরআই কোটা দুর্নীতির তদন্তে নেমে রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশন, আর সেই কোটায় যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া, এই দুর্নীতি সামনে আসতেই গত কয়েক মাস যাবৎ তদন্ত শুরু হয়েছে দেশ জুড়ে। একাধিক প্রথম সারির মেডিকেল কলেজ থেকে প্রচুর পরিমাণে অভিযোগ সামনে আসে। সূত্রের খবর, এই ধরনের ভুয়ো এনআরআই কোটায় মেডিকেল কলেজে অ্যাডমিশন দুর্নীতির তদন্তে রাজ্য জুড়ে তৎপর ইডি অভিযান। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মঙ্গলবার মেগা অভিযান ইডির। হলদিয়া, দুর্গাপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে ইডি। সল্টলেকের BC35 ব্লকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজের মালিকের আত্মীয় থাকেন। সেখানে সাত সকালে অভিযান চালায় ইডির তদন্তকারী দল। ইতিমধ্যেই সল্টলেক BC35 ছাড়াও দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে চলে অভিযান। হলদিয়া বজবজ এলাকায় দুর্গাপুর IQ সিটি হাসপাতালেও পৌঁছেছে ইডির টিম। চলছে তল্লাশি অভিযান।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে দ্বিচারিতা বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার পেট্রাপোল সীমান্তে হিন্দু সন্ন্যাসীদের অবস্থান মঞ্চে যাওয়ার পথে তিনি বলেন, যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল তখন মন্তব্য করার সময় প্রধানমন্ত্রীর কথা মনে পড়েনি কেন? শুভেন্দু অধিকারী বলেন, রাজাকারদের আত্মসমর্পণ করাবে ভারত, বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি ভারত। ট্রাম্পকে জেতাতে পারে ভারতের হিন্দু সমাজ। রোহিঙ্গাদের বের করবেন তো? ওপারে ইউনুস যা, এপারে মমতাও ঠিক তাই। সময় এসেছে হিন্দুদের শক্তি প্রদর্শনের। G20-তে নেতৃত্ব দেয় ভারতবর্ষ। বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র ভারতবর্ষ। এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে পারে। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র। সীমান্তে অনেকগুলো শব্দ দানব রাখা হয়েছে। দুটি যদি ঘুরিয়ে না দেয় ভারতের বীর সেনা, ছুটে পালিয়ে যাবে মোল্লার দল। ভারতের হিন্দুদের এক করা ডাক দিয়ে শুভেন্দু বলেন, রোহিঙ্গা মুসলমানদের বার করতে হবে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে 1907 সালে। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম করেছিলেন হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার জন্য। বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বলেছিলেন, তুমি গর্ব করে বলো তুমি হিন্দু, এই মাটিতে সনাতন থাকবে। শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা আক্রান্ত হবেন আসুন, আমি তাদের আশ্রয় দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্রমন্ত্রীর কথা তার মনে ছিল না। এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, ব্যাপক জনরোষ তৈরি হয়েছে, ওনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে, তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন। দায়িত্বটা ওনাকেও নিতে হবে। একই অঙ্গে বিভিন্ন রূপ না দেখিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুক। তার দাবি, বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর কথা তো আমি প্রথম বলেছিলাম। বাংলাদেশের শান্তি সেনা পাঠিয়ে আক্রান্তদের উদ্ধার করা উচিত। এতে সমস্যার কি আছে? ওদিকে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি থাকে না। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বুঝতে পেরেছেন, তার মুসলিম তোষণের নীতির ফলে তার দলেরই বহু হিন্দু নেতা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাই এই সব বলে তাদের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। 9 দিন ধরে জেলবন্দি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই পড়শি দেশে বেড়েছে হিন্দুদের উপর আক্রমণ, নিপীড়ন। এই পরিস্থিতিতেই মঙ্গলবার চট্টগ্রামের আদালতে জামিন মামলার শুনানি রয়েছে। তার আগে শুনানির ঠিক আগের দিন চিন্ময় কৃষ্ণর আইনজীবীর ওপর হয়েছে ভয়ানক হামলা। প্রবল মারধরে গুরুতর হন তিনি। হাসপাতালের আইসিইউতে ভর্তি। আর মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ মামলার শুনানি। কে সওয়াল করবেন তার হয়ে? ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দু আইনজীবী ও সাংবাদিকদের ওপর শুরু হয়েছে অত্যাচার। দমিয়ে রাখতে তাঁদের বিরুদ্ধে সাজানো হচ্ছে নানান মিথ্যে মামলা। এই পরিস্থিতিতেই সোমবার হামলায় গুরুতর আহত হন চিন্ময় কৃষ্ণর আইনজীবী রমেন রায়। তিনি আইসিইউতে ভর্তি হয়েছেন। তার বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। চিন্ময় কৃষ্ণর হয়ে দাঁড়ালে আইনজীবীরা হামলার মুখে পড়ছেন। এই আতঙ্কটা সফলভাবে সকলের মনে গেঁথে দিতে পেরেছে বাংলাদেশি উগ্রবাদীরা। আদালতে যাতে কেউ চিন্ময় কৃষ্ণর হয়ে দাঁড়াতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই কাজ। প্রতিক্রিয়া কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। চিন্ময় কৃষ্ণর গ্রেপ্তারির পর আরও 4 জন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। ভারতে আসার পথে বেনপোল সীমান্তে আটকানো হচ্ছে ইস্কন ভক্তদের। এই আবহেই আজ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এরই মধ্যে বাংলাদেশের আইনজীবী ও সাংবাদিকদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংখ্যালঘু অধিকার কাউন্সিল। বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে খবর, 70 জন সংখ্যালঘু আইনজীবী এবং চট্টগ্রামের 2 জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাঁদের বিরুদ্ধে দেশি বোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের মতন অভিযোগ আনা হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলায় আইনি সাহায্য এবং সংবাদ সম্প্রচারে বাধা দেওয়ার জন্যই এই মামলা বলে মনে করছে সংখ্যালঘু অধিকার কাউন্সিল। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছিলেন সোনার বাংলা, সেই বাংলাদেশেই আজ হিন্দুদের ওপর চলছে সন্ত্রাসের রাজত্ব। কট্টরপন্থীদের হামলায় বাড়ি ঘর দোকানপাট কিছুই আস্ত থাকছে না। হিন্দু নাগরিকরা ছাড় পাচ্ছে না কেউ। কোনো ক্রমে প্রাণ হাতে করে পালিয়ে আসছেন অনেক ভারতীয় নাগরিক। হিন্দুদের বিরুদ্ধে তীব্র ঘৃণার উদ্গীরণ ঘটেই চলেছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের প্রতিবাদের মুখ ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ মুক্তি মেলে কিনা, সেদিকেই সারা বিশ্বের নজর।
এরই মধ্যে ভারতে তো বটেই, আমেরিকা থেকে ব্রিটেন সব জায়গায় সন্ন্যাসীর গ্রেপ্তারি ও হিন্দুদের উপর হামলার কঠোর সমালোচনা হয়েছে। এখন দেখার, আন্তর্জাতিক চাপের মুখে পড়ে বাংলাদেশ সনাতনী সন্ন্যাসীকে মুক্তি দেয় কিনা। বর্ষাকাল এলেই বাংলায় ডিভিসি জল ছাড়ে, আর তাতেই বিধ্বস্ত অবস্থা হয় গোটা রাজ্যে। আর তা নিয়ে সোমবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডিভিসির জন্য 20 লক্ষ পরিবার জল পাচ্ছে না, 18,000 জায়গায় জল অপচয় হচ্ছে। আর এ নিয়ে কেন্দ্রের অসহযোগিতায় 2 লক্ষেরও বেশি মানুষ বাংলায় জল পাচ্ছে না। এরই মধ্যে রেলওয়ের জন্য 1,34,000 পরিবার জল পাচ্ছে না। এদিন পানীয় জলের অপচয় নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, পানীয় জল চাষের কাজে ব্যবহার হচ্ছে। এই নিয়ে 484টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি জলের অপচয় পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। পাশাপাশি জলের পাইপ বসানো নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জলের পাইপের জন্য রাস্তা বেআইনিভাবে কাটা যাবে না। এই নিয়ে কোনো অভিযোগ এলে তার বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। সেই জন্য বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ পুনরায় রিচেক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, 2025 সালের এপ্রিলের মধ্যেই রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্য সরকারের। সব মিলিয়ে 1,77,00,000 বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। সেজন্য পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার। এমনকি এই নিয়ে বিধানসভায় বিল আনার চেষ্টা করা হচ্ছে। রাজ্যে সরকারি চাকরিতে বড়সড় নিয়োগের খবর ঘোষণা হলো মন্ত্রিসভার বৈঠকে। আজ সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রায় 1500 জনকে নেওয়া হবে শূন্য পদে। জানা গেছে, চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী দুরকম পদেই নেওয়া হবে কর্মী। এর মধ্যে বড় নিয়োগ হতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে। 583 জন চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ারকে নেওয়া হবে সেখানে। কারণ পিএইচই দপ্তরের বড় প্রকল্প চলছে জল জীবন মিশন। প্রশাসন সূত্রে খবর, 2025 সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যে। সব মিলিয়ে 1,77,00,000 বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। আজও মুখ্যমন্ত্রী বৈঠক করে শেষ করতে বলেছেন এই প্রকল্প, সবাই যাতে জল পায়। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য জুড়ে সেই কাজও চলছে। তাই সেই কাজ সময় শেষ করতে এই প্রকল্পে এই বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এছাড়াও পুরো দফতরে নিয়োগ করা হবে প্রায় 700 জনকে। তাদের মধ্যে 64 জন পরিবেশ বন্ধু। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গোটা রাজ্যের প্রতিটি মহকুমা অনুযায়ী সমস্ত পুলিশ এলাকায় 1 জন করে আইনজীবীকেও নিয়োগ করা হবে সরকারের তরফে। সব মিলিয়ে মোট 1445 জন কর্মী খুব শীঘ্রই নিয়োগ হবে সরকারের বিভিন্ন দফতরে। প্রসঙ্গত, আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় ছিলেন, ওয়াকফ বোর্ড এবং বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখেন। তারপরেই বিধানসভায় এই মন্ত্রিসভার বৈঠক করেন মমতা। সেখানেই এই সিদ্ধান্ত হয়। ডিসেম্বরে এসেও ফিকে শীতের আমেজ। গত দুদিনে বৃষ্টির জেরে কিছুটা বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের বা সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে রাজ্যে। হাওয়া অফিস সূত্রে জানা খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহের শেষে পারদ পতন হবে, ফিরবে শীতের আমেজ। বৃহস্পতিবার থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 6 ডিসেম্বর থেকে এক ধাক্কায় পারদ পতনের পূর্বাভাস। 9 ডিসেম্বরের পর কলকাতায় তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বলে পূর্বাভাস। 12 ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। আপাতত 7 দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। তবে আজ ও আগামীকাল সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই এই সময়। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু অংশে বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপটও। ফুটবল ম্যাচ চলাকালীন বিপত্তি। রেফারির ভুল ঘোষণার জেরে দুপক্ষের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক সংঘাত। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের সমর্থকরা, যা শেষ পর্যন্ত রক্তারক্তি কাণ্ডে গড়ায়।
ম্যাচ চলাকালীন তুমুল সংঘাতের জেরে প্রাণ হারালেন 100-রও বেশি ফুটবল প্রেমী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার গিনিতে। গিনির অন্যতম বড় শহরে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেদিন ওখানেই ফুটবল ম্যাচ চলাকালীন সংঘাতের ঘটনাটি ঘটেছে। মারামারির জেরে শতাধিক ফুটবল প্রেমীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অগণিত দর্শক। ফুটবল ম্যাচ চলাকালীন মাঠের বাইরে ও ভিতরে উত্তেজনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গেছে দু দলের সমর্থকরা ভাঙচুর পর্যন্ত করেছে। একে অপরকে মেরে পিষে দেওয়ায় তুমুল উত্তেজনা ছড়ায়। সবটাই ঘটে রেফারির ভুল সিদ্ধান্তের জেরে। গিনির স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আশেপাশের সব হাসপাতালের মর্গে মৃতদেহ ভর্তি হয়ে গেছে। মাঠ থেকে বহু মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সারি সারি মৃতদেহ পড়ে রয়েছে হাসপাতালের মেঝেতেও। অনুমান করা হচ্ছে সংঘাতের জেরে অন্ততপক্ষে শতাধিক প্রাণহানি ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়রা জানিয়েছেন, উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় ক্ষিপ্ত দর্শকেরা পুলিশ স্টেশনেও ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। খবর শেষ হলো।